बड़ी राहत है? देखिए, माननीय उच्चतम न्यायालय का बहुत शुक्रिया। बड़ी राहत है और बहुत बड़ी राहत है, और मैं पूरे देश को ये कह सकता हूँ कि माननीय उच्चतम न्यायालय ने सरकार की साजिश और सरकार की मंशा पे बड़े पैमाने पे अंकुश लगा दिया है। सुप्रीम कोर्ट ने वक्फ अमेंडमेंट एक्ट को पूरा सुनवाई करके जो आज ऑर्डर पास किया है, मैं इसका स्वागत करता हूं। सरकार के ओर से हमारे सॉलिसिटर जनरल ने विस्तृत रूप से एक्ट में जो प्रावधान है और उसका मंशा, सरकार का जो सोच है, उसको भी सुप्रीम कोर्ट में रखा है। और मैं मानता हूं कि सुप्रीम कोर्ट का जो बेंच ने जो तय किया है, ये हमारा लोकतंत्र के लिए भी बहुत अच्छा शुभ संकेत है। मेरी राय में, मेरी पार्टी की राय में यह है कि ये जो इंटरिम ऑर्डर आया है, इससे जो कानून मोदी सरकार ने बनाया है, मोदी गवर्नमेंट ने बनाया है या एनडीए ने बनाया है, इससे वक्फ प्रॉपर्टीज का तहफ़्फ़ुज़ नहीं होगा, प्रोटेक्शन नहीं होगा, और एंक्रोचर्स को रिवॉर्ड किया जाएगा। वक्फ प्रॉपर्टीज में कोई डेवलपमेंट नहीं आएगा। तो इसीलिए हम उम्मीद करते हैं कि सुप्रीम कोर्ट जल्द से जल्द एक फाइनल डिसीजन लेने के लिए जो भी जरूरी इक़दाम करना है वो सुप्रीम कोर्ट करे। उत्तर प्रदेशের মাদ্রাসায় নিষেধাজ্ঞা, ইলেকটোরাল বন্ড স্কিম, বিলকিস বানু মামলার পর এবার ওয়াকফ মামলাতেও কার্যত গালে থাপ্পড় খেল কেন্দ্রীয় সরকার। বিরোধীদের দাবিকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। আরও একবার প্রমাণিত হলো ভারতীয় বিচার ব্যবস্থার মেরুদণ্ড বাঁকা হয়নি। পুরো দেশে যখন রাজনৈতিক প্রভাব, ক্ষমতার খেলা এবং রাজনৈতিক ত্রাণের নামে আইনকে ব্যবহার করে সামাজিক বিভাজন ঘটানো হচ্ছে, সেই সময় সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী আদেশ মুসলিম সম্প্রদায়ের জন্য একটি আশার বাতাস হিসেবে এসেছে। এই আদেশ কেবল কিছু আইন প্রণালী স্থগিত নয়, বরং এই অন্তর্বর্তী নির্দেশ শিক্ষা দিল দেশের শাসন ব্যবস্থা, সংবিধান এবং রুল অফ ল সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শাসক দলের সাম্রাজ্যের ওপরও প্রাধান্য রাখতে পারে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বুঝিয়ে দিয়েছে, সাহসিকতা, ন্যায় এবং সংবিধানের প্রতি আনুগত্য এখনো জীবিত। ওয়াকফ মামলায় এই মধ্যবর্তী আদেশ যেন সেই সাহসিকতারই প্রতীক। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। महात्मा गांधी ने कहा था कि ये मेरा कॉन्शियंस उसको मानता नहीं, मैं इस कानून को कबूल नहीं करता हूं। तो महात्मा गांधी ने क्या किया, उन्होंने उस कानून को फाड़ दिया। तो मैं गांधी की तरह इस कानून को फाड़ता हूं। ये अनकॉन्स्टिट्यूशनल है सर। इस देश में झगड़े पैदा करने का काम बीजेपी करना चाहती है। ওয়াকফ মামলায় 15ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ জানিয়ে দিল, গত 5ই এপ্রিল রাষ্ট্রপতির স্বাক্ষরিক ওয়াকফ সংশোধনী আইনে কিছু সুরক্ষামূলক ব্যবস্থার প্রয়োজন ছিল। তাই এই আইনের কিছু ধারায় স্থগিতাদেশ জারি করা হচ্ছে। শুনলে মনে হচ্ছে হয়তো সামান্য একটা মধ্যবর্তী নির্দেশ, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যাবে বর্তমান সময়ে দেশের অন্যতম দুই কিং মেকার চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার ভয় থাকলেও সুপ্রিম কোর্ট কিং এর ভয় কাঁপে না। নীতিশ আর নাইডু বাবুর প্রসঙ্গ তুলছি কারণ আজকের ভিডিওতে যে বড় খবরটি আমরা আপনাদের জানাবো, তার শিকড় কোথাও না কোথাও গিয়ে মিশছে নীতিশ আর নাইডুর কাছে। সেই নীতিশ আর সেই চন্দ্রবাবু যারা নিজেদের রাজ্যে পাইকারি হারে মুসলমানদের ভোট নিয়ে একাধিক আসন জিতেছেন। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সদর্পে ঘোষণা করতে পারেন যে তাদের মিয়া ভোটের দরকার নেই। বঙ্গের শুভেন্দু অধিকারী বলতে পারেন ক্ষমতায় এলে তারা মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলবেন। কিন্তু নীতিশ আর চন্দ্রবাবু তো তা নন। বিহারের কিষানগঞ্জ, আরারিয়া, কাটিহার এবং পূর্ণিয়া, এই 4 বিধানসভা আসলে সংখ্যালঘু ভোট নির্ণায়ক শক্তি। তেমনি অন্ধ্রে বিশাখাপত্তনম, গুন্টুর এবং কাদাপা সংখ্যালঘু ভোট এক্স ফ্যাক্টর। সেই নীতিশ আর চন্দ্রবাবু ওয়াকফ ইস্যুতে মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, যদি নীতিশ আর নাইডু মোদির সামনে আত্মসমর্পণ না করতেন, তাহলে ওয়াকফ আইন, ওয়াকফ বিল কোনোদিনও লোকসভা আর রাজ্যসভা পেরোতে পারত না, সেখানেই আটকে যেত। কি এই সংশোধিত ওয়াকফ আইন? খুব সংক্ষেপে বলে দিই। মুসলমানদের দেবোত্তর সম্পত্তি ওয়াকফ আইন সংস্কার করতে 2024 সালের আগস্টে লোকসভায় বিল পেশ করে মোদী সরকার।
বিস্তারিত আলোচনার জন্য সেই বিলকে পাঠানো হয় যৌথ সংসদীয় কমিটি মানে জেপিসিতে। বিরোধীরা অভিযোগ আনে খসড়া রিপোর্ট তৈরির সময় তাদের কোনো আপত্তি গ্রাহ্যই করেনি জেপিসি। এই বছরের বাজেট অধিবেশনে সংসদের দুই কক্ষে মাঝরাত পর্যন্ত অধিবেশন চালিয়ে ওই বিল পাশ করিয়ে নেয় সরকার। 5ই এপ্রিল রাষ্ট্রপতি ওই বিলে সই করে দিলে সেটি আইনে রূপান্তরিত হয়। ওই বিলের বিরোধিতার সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দেয় কিছু বিরোধী রাজনৈতিক দল সহ একাধিক মুসলিম সংগঠন। সেই মামলার অন্তর্বর্তী রায় 15ই সেপ্টেম্বর প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে ওই আইনে কিছু সংস্কারমূলক ব্যবস্থার প্রয়োজন ছিল। যাদের অক্সিজেনেই মোদী সরকার প্রতিদিন বেঁচে আছে, সেই নীতিশ আর চন্দ্রবাবু ওয়াকফ নিয়ে কিংয়ের সামনে মাথা নত করে আত্মসমর্পণ করেছিলেন। সেখানে প্রধান বিচারপতি বি.আর. গাভাই সাহস দেখালেন। পুরোটা না হোক, তবুও এই অন্ধকার সময় খানিকটা সাহস তিনি প্রদর্শন করলেন। আর সেই সাহসী পদক্ষেপে ওয়াকফ আইনের একাধিক ধারা, একাধিক নির্দেশিকার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন তিনি। না, প্রধান বিচারপতি পুরো ওয়াকফ আইনটিকে বাতিল করে দেননি কিংবা সম্পূর্ণ আইনের স্থগিতাদেশও দেননি, কিন্তু আইনটির যেসব আপত্তিকর ধারা, যেসব ক্লজের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির উপর জবরদস্তি দখলদারি চালানোর রাস্তা তৈরি করা হয়েছিল বা যেভাবে জেলা ম্যাজিস্ট্রেটকে অস্বাভাবিক ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই সমস্ত সংবেদনশীল ধারার উপরই তিনি স্থগিতাদেশ দিয়েছেন। মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ হোক বা পশ্চিমবঙ্গ, যেখানে যেখানে এই আইনের বিরুদ্ধে মুসলমানরা রাস্তায় নেমেছিলেন, ঠিক সেই বিতর্কিত ধারাগুলোর ওপরই এবার আদালত লাগাম টানল। একেই বিরোধীরা বলছেন সরকারের গালে বড় থাপ্পড়। ওয়াকফ সংক্রান্ত জেপিসির সদস্য তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, বিজেপি শাসিত রাজ্যে মূলত বিতর্কিত ওয়াকফ সম্পত্তি হাতাতেই এই বিল তৈরি করেছিল সরকার, যাতে স্থগিতাদেশ দিয়ে মোদী সরকারের পরিকল্পনা ভেস্তে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে ওই আইনের কার্যত আর কোনো প্রাসঙ্গিকতাই থাকলো না। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেছেন, যাদের একমাত্র লক্ষ্য হলো সংবিধানকে ধ্বংস করা, সেই সরকারের গালে এই রায় হলো কড়া থাপ্পড়। সংসদে বিরোধীদের কথা শুনলে এই অস্বস্তি এড়াতে পারত সরকার। তবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের এই রায় অসম্পূর্ণ এবং সন্তোষজনক নয়। ল বোর্ড মনে করছে সামগ্রিকভাবে ওয়াকফ সংশোধনী আইনটাই বাতিল হওয়া উচিত ছিল, কারণ ওয়াকফ সম্পত্তি লুঠের উদ্দেশ্যেই ওই আইন আনা হয়েছে। যদিও অন্যদিকে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, সুপ্রিম কোর্টের এই রায় গণতন্ত্রের জন্য শুভ সংকেত। আসলে কেন্দ্রীয় শাসকেরা ভেবেছিলেন বিল পাশ হলেই আইন হয়ে যাবে, আর তারপর আর কেউ তা স্পর্শ করতেও পারবে না। আর ঠিক সেখানেই তারা ধাক্কা খেলেন। এবার প্রশ্ন হলো, মোদী আর অমিত শাহ ওয়াকফ সংশোধনী আইন আনতেই বা এত মরিয়া হয়েছিলেন কেন? যদিও তারা বিলক্ষণ জানতেন যে নীতিশ আর নাইডু এই দুই কিংমেকারের সম্মতি ছাড়া বিজেপির একার পক্ষে এই বিল লোকসভা, রাজ্যসভা থেকে পাশ করানো সম্ভব নয়। নাইডু বা নীতিশ দুজনেরই একটি বড় মুসলিম ভোট ব্যাংক রয়েছে। এরা নিয়মিত মুসলমানদের ভোট নেন, সেই ভরসায় ক্ষমতা কায়েম করেন। রমজান মাসে ইফতার পার্টিতে যাওয়া হোক বা কোনো দরগায় হাজিরা দেওয়া হোক, নীতিশ এবং নাইডুকে সেখানে নিয়মিত দেখা যায়। মুসলিম সমাজের সঙ্গে মিশে গিয়ে নীতিশ, নাইডু দুজনেই নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে চান। সেই জায়গা থেকে সম্ভবত অমিত শাহ ভেবেছিলেন নাইডু আর নীতিশ এই আইনের বিরোধিতা করবেন, কারণ প্রশ্নটা ছিল মুসলিম ভোট ব্যাংকের। কিন্তু শেষ পর্যন্ত যাই হোক না কেন, যেই কারণেই হোক না কেন, অমিত শাহ দুজনকেই রাজি করাতে পারেন। নীতিশ আর নাইডু রাজি হওয়ার পর অজিত পাওয়ার, যিনি শরদ পাওয়ারের এনসিপি থেকে বেরিয়ে তথাকথিত সেকুলার দল চালান, বর্তমানে বিজেপির সঙ্গী, তিনিও রাজি হয়ে গেলেন। এরপর চিরাগ পাসওয়ান, যার বাবা রামবিলাস পাসওয়ানের বড় শক্তি ছিল মুসলিম ভোট, সেই তিনিও রাজি হয়ে গেলেন। কুইনাইন গেলার মতন হলেও রাজি হয়ে গেলেন আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী। উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে জাট আর মুসলিম ভোটের কম্বিনেশন, যার বড় ভোট ব্যাংক। মোদ্দা কথায় এনডিএর ভেতরে যত তথাকথিত সেকুলার ছিল, তারা সবাই একে একে রাজি হয়ে গেলেন। তবে নীতিশ আর নাইডুকে অমিত শাহ রাজি করানোর পরেই সরকার বুঝে গেছিল যে তারা যুদ্ধ জিতে গেছেন,
আর তাই অমিত শাহ সাড়ম্বরে ঘোষণা করে দেন এই বিল নিয়ে যার আপত্তি আছে সে আদালতে যেতে পারে। সেদিন অমিত শাহের কথা শুনেই মনে হয়েছিল এই বিল নিয়ে তিনি প্রবল আত্মবিশ্বাসী। और वक्फ बोर्ड और वक्फ परिषद इसका कोई ऑर्डर हम ऐसा नहीं लिख रहे हैं कि कोर्ट में नहीं जा सकते। आपने तो कर दिया था कि ये ऑर्डर को कोई कोर्ट में चैलेंज ही नहीं कर सकता। पूरा संविधान वहां समाप्त कर दिया मान्यवर। और मान्यवर हम तो इसको कहते हैं कि कोई भी चैलेंज कर सकता है कायदे की अदालत में। इस देश में संविधान का राज है, ग्रीवेंसेस जिसका भी हो कोर्ट में जा सकता है। তিনি বলেছিলেন ওয়াকফ বোর্ড কিংবা ওয়াকফ পরিষদের কোনো আদেশ আমরা এমনভাবে লিখছি না যাকে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, বরং আমরা বলছি যে কারোর আপত্তি থাকলে নিয়মতান্ত্রিকভাবে আদালতে চ্যালেঞ্জ করতে পারেন, তিনি যেই হন না কেন আদালতে যেতেই পারেন। শাহের এমন আত্মবিশ্বাস দেখে রাজনৈতিক বিশ্লেষকদের মনে হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর মনে হয়েছিল সুপ্রিম কোর্টও বুঝি কিংয়ের ভয়ে কোনো পদক্ষেপ করবে না। এমন ভাবার কারণ একটা কারণ অবশ্যই রঞ্জন গগৈয়ের মতন প্রাক্তন প্রধান বিচারপতির আচরণ, যিনি পদে থাকতে শাসকের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। প্রধান বিচারপতির পদ থেকে অবসর দিয়েই যিনি সরকারের বদান্যতায় রাজ্যসভার সাংসদ হয়েছিলেন, সেই সঙ্গে আরও বিবিধ সুবিধা উপঢৌকন হিসেবে পেয়েছিলেন। অমিত শাহের সেই ভাবনা ভুল ছিল। জাস্টিস গগৈ আর জাস্টিস গাভাইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। গতকালের রায় সেই তফাতই স্পষ্ট হয়েছে। যদিও বিচারপতি গাভাই খুব বেশি সাহস দেখাননি, সীমিত পরিমাণেই দেখিয়েছেন, তবু এই সময়ের প্রেক্ষিতে যে সামান্য সাহস তিনি দেখালেন তাকেও আমরা বড় সাহস বলবো। এবার মূল প্রশ্নে ঢুকি। এই ওয়াকফ আইনটার পেছনে উদ্দেশ্যটা কি? এখন যে সিদ্ধান্ত এসেছে সেটা আসলে কেবল অন্তর্বর্তী রায়, চূড়ান্ত রায় নয়। তাহলে কি ফাইনাল জাজমেন্টেও এই স্বস্তি বহাল থাকবে, নাকি মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং অন্যান্য মুসলিম সংগঠন যেরকম স্বস্তি চাইছে সেরকম স্বস্তি পাবে না, নাকি মাঝপথে কোথাও সমঝোতার খেলা হবে, কিংবা এই মামলাটা কিছুটা পিছিয়ে যাবে আর ততদিনে প্রধান বিচারপতি গাভাই অবসর নেবেন? এর পেছনের খেলাটা কি? সত্যিই কি শেষ পর্যন্ত মুসলমানরা প্রকৃত স্বস্তি, প্রকৃত মুক্তি পাবে, নাকি সেটা কেবল আশার ছলনাই থেকে যাবে? তবে জামিয়াত উলেমা হিন্দের সভাপতি আরশাদ মাদানি বলেছেন, সুপ্রিম কোর্টের এই রায় বুঝিয়ে দিয়েছে দেশে এখনো বিচার ব্যবস্থা জীবিত আছে। এই মামলায় জামাতে ইসলামী হিন্দের তরফে পিটিশনার ছিলেন প্রফেসর সেলিম ইঞ্জিনিয়ার। একটি ইউটিউব চ্যানেলকে তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট কিছুটা হলেও সাহস দেখিয়েছে, তবে তাদের আশা আগামী দিনে সুপ্রিম কোর্ট আরও বেশি সাহস দেখাবে। সেলিম সাহেবের মতে সরকারের যে এজেন্ডা তাতে অবশ্যই আঘাত লেগেছে, কিন্তু তাদের প্রত্যাশা এর চেয়ে অনেক বেশি, কারণ অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেগুলো এখনো সমাধান করা হয়নি। তাই তারা চান চূড়ান্ত রায় যেন সেগুলো যথাযথভাবে সমাধান করা হয়। প্রফেসর সেলিম সাহেব মনে করেন এই সংশোধনী বিল যেভাবে আনা হয়েছে তা আসলে ওয়াকফকে শক্তিশালী করার জন্য নয়, বরং ওয়াকফকে দুর্বল করার, সংবিধান প্রদত্ত সংখ্যালঘু অধিকারগুলোকে দমন করার উদ্দেশ্য। এর মধ্য দিয়ে স্পষ্টতই মেরুকরণ এবং বিভাজনের রাজনীতি চালানো হয়েছে। তারা চান দেশের সংবিধান তাদের যে সমস্ত সাংবিধানিক অধিকার দিয়েছে তার লড়াইয়ে যেন ন্যায় বিচার মেলে। সংশোধিত ওয়াকফ আইনে কোনো বিতর্কিত ওয়াকফ সম্পত্তি নিয়ে চূড়ান্ত রায় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল জেলা শাসক কিংবা সমমর্যাদার আধিকারিকদের হাতে। আইনের এই ধারাতেই মূলত বিরোধিতা ছিল আবেদনকারীদের। আদালতের রায় সামনে আসার পর বিরোধীরা বলছেন, গোটা দেশে ওয়াকফের কাছে কয়েক হাজার একর জমি রয়েছে, যার বড় অংশ বিতর্কিত। সেই জমি ব্যবসায়িক স্বার্থে ঘনিষ্ঠ শিল্পপতিদের বিতরণ করার পরিকল্পনা নিয়েছিল শাসক, কিন্তু সুপ্রিম কোর্ট ঠিক সেই ধারাতেই স্থগিতাদেশ দিয়ে বলে দিয়েছে এই ধরনের কোনো জমি সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি একমাত্র ওয়াকফ ট্রাইব্যুনাল বা সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টে হতে পারে, কারণ সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে জেলা শাসক সিদ্ধান্ত নিতে পারেন না। সুপ্রিম কোর্টের আইনজীবী ফিরোজ খান গাজী বলেছেন, শুরুতে এই বিল নিয়ে তাদের একটা প্রত্যাশা ছিল। চন্দ্রবাবুর সঙ্গে তো তাদের প্রতিনিধি দলও দেখা করেছিল, বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধি দল চন্দ্রবাবুর সঙ্গে বৈঠক করেছিল,
কারণ নাইডু বাবু রোজার সময় ইফতারের বড় বড় আসর বসান, দরগাহে যান, মাজারে গিয়ে চাদর চাপান, টুপি পরেন, এমনকি ঈদের জামাতেও উপস্থিত থাকেন। তাই তাদের ধারণা হয়েছিল নাইডু বাবুকে নিশ্চয়ই এই ইস্যুতে তারা পাশে পাবেন। অন্যদিকে নীতিশ কুমারও বছরের পর বছর মুসলমানদের নানান প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, ভোট নিয়েছেন, রাজ করেছেন। তাই নীতিশের দিক থেকেও তাদের আশা ছিল, কিন্তু শেষমেশ দুজনই সেই প্রত্যাশার মুখে ছাই ফেলে দেন। আইনজীবী ফিরোজ খান গাজীর মতে রুল অফ ল প্রতিষ্ঠার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই রায় প্রমাণ করে দিয়েছে যে আমাদের দেশ এখনো আইনের শাসনেই চলছে। সংখ্যাগুরুবাদ চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে সেখানে অন্তত একটা দিক থেকে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। মোদী শাহের বিজেপির রাজনৈতিক কৌশল খুব স্পষ্ট, কোনো রুকোছাপা নেই। সেটা হলো সংখ্যালঘুদের মধ্যে 15% ভোট যেভাবেই হোক নিজেদের দখলে আনা, আর বাকি 85% ভোট কায়দা করে এক ছাতার তলায় কনসলিডেট করা। তাই শাসকের বাস্তুতন্ত্রে এমন একটা পারসেপশন তৈরির চেষ্টা চলছে যেখানে মুসলিম সমাজের পুরুষেরা খারাপ কিন্তু মহিলারা ভালো। মুসলিম নারীদের মন পেতেই তো 3 তালাক বাতিলের সিদ্ধান্ত। মুসলিম সমাজের মহিলাদের একটা অংশের ভোট যে গেরুয়া শিবিরে পড়ছে, কিছু সমীক্ষায় সেই কথা উঠেও এসেছে। আসলে গুজরাট মডেলের এই রাজনীতি কেবল ক্ষমতায় টিকে থাকার জন্য। তার জন্য যদি আইন ভাঙতে হয়, আইনকে নিজের সুবিধা মতন পাল্টাতে হয়, কিংবা নতুন আইন এনে সংখ্যাগুরু রাজনীতিকে আরও শক্তিশালী করতে হয়, সবকিছুর জন্যই তারা প্রস্তুত। কি এই গুজরাটি রাজনৈতিক মডেল? এক কথায় সংখ্যাগুরু সমাজকে সংখ্যালঘুদের জুজু দেখিয়ে রাত জাগিয়ে রাখা, অন্যদিকে সংখ্যালঘুদের বুলডোজার নামক যন্ত্রদানবের ভয় দেখিয়ে রাত জাগিয়ে রাখা। শাসক যতই আইনের শাসন বা রুল অফ ল এর কথা বলে আইন কানুনের রক্ষণাবেক্ষণ করতে চায়, আসলে এর বড় অংশই ব্যবহৃত হয় দুর্বল জনগোষ্ঠীকে দমন করার অজুহাত হিসেবে। আইনের শাসনে বাধার অজুহাতে যে রক্তক্ষয়, যে হয়রানি চালানো হয়, সেটা সাধারণত আইন ভঙ্গকারীর বিরুদ্ধে নয়, বরং যাদের সহজে টার্গেট করা যায় সেই সংখ্যালঘু বা দুর্বলদের বিরুদ্ধেই প্রয়োগ হয়। আদালতের নির্দেশ ছাড়া পৌরসভার একটি নোটিশে কারোর বাড়িকে বেআইনি বলে রাতারাতি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা, এটা কি রুল অফ ল? এখানেও সেই একই কৌশল রয়েছে। এমন আইন আনা হচ্ছে যার বিরোধিতা করছে সংখ্যালঘু সমাজ, আর সেই বিরোধিতাকে সঙ্গে সঙ্গেই রাষ্ট্রবিরোধী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এমন একটা প্রচার হচ্ছে যে সংখ্যালঘুরা সরকারের প্রতিটি পদক্ষেপের বিরোধিতা করে। এখানেই চতুর চাল। সরকার আর দেশের মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে সেটাই মুছে ফেলার চেষ্টা চলছে। ফলে যদি কোনো মুসলিম বা সংখ্যালঘু বলে যে কোনো নির্দিষ্ট আইন তাদের স্বার্থ বিরোধী, তবে সেটাকে সঙ্গে সঙ্গে দেশের স্বার্থের বিরুদ্ধে বলে চিহ্নিত করে দেওয়া হয়, যেন সরকারের সিদ্ধান্ত মানেই দেশের সিদ্ধান্ত। তাই আমাদেরও মাথায় রাখতে হবে, কোনো রাজনৈতিক পদক্ষেপই এই বিপজ্জনক প্রবণতাকে পুরোপুরি ফিরিয়ে আনতে পারবে না, যদি না সমাজ রাষ্ট্র স্পষ্টভাবে এই ভ্রান্তি ভাঙতে চায়। 15 আর 85% যে ফারাক, সেটা সংখ্যাগুরু সমাজ চাইলে কমাতে পারে, মুছে দিতে পারে, কিন্তু করবে না। উল্টে বিভাজন রেখাটা আরো স্পষ্টতর করে তুলতে চাইবে। এখানেই রাজনৈতিক খেলা। আমাদের অনেক বন্ধু রয়েছেন যারা দূর দূরান্ত থেকে এই এপিসোড দেখছেন, আবার এমনও বহু বন্ধু রয়েছেন যারা সুপ্রিম কোর্টের এই পুরো বিতর্ককে আইনের খুঁটিনাটি বুঝে উঠতে পারছেন না। হয়তো তারা দুটো প্রশ্নের উত্তর বুঝতে চাইছেন। সুপ্রিম কোর্টের রায় কি মুসলমানদের জন্য স্বস্তি বয়ে এনেছে, নাকি সরকারের পক্ষেই গেছে, নাকি কেবল আইনের পক্ষে দাঁড়িয়েছে? মুসলিম সমাজের বিদ্বজনদের বড় অংশের বক্তব্য, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পরিষ্কারভাবে চেষ্টা হয়েছে এই বার্তা পৌঁছে দেওয়ার যে আইনের শাসনই প্রকৃতপক্ষে কায়েম হতে হবে। এটাই আদালতের দায়িত্ব। আমাদের সাংবিধানিক গণতন্ত্রে এমন কোনো পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয় যেখানে সংখ্যাগরিষ্ঠ শক্তি হাতে পেয়ে তারা এমন আইন বানাবে যাতে সংখ্যালঘুদের উপর বুলডোজার চালানো যায়। সুপ্রিম কোর্ট বার্তা দিয়েছে, আইনের রাজত্বকে কেউ হালকাভাবে নিতে পারবে না। সবশেষে এখানেই বড় প্রশ্ন, শাসকের রাজনৈতিক কৌশল কি সত্যিই দেশের সংবিধানকে সম্মান করে? কেন তারা এমন আইন আনার চেষ্টা করেন যা সংখ্যালঘুদের অধিকারকে দুর্বল করার উদ্দেশ্যে তৈরি? তারা কি বুঝতে পারছেন না যে ভোটের জন্য বিভাজন সৃষ্টি করা সমাজের দীর্ঘমেয়াদী ক্ষতি করে দিতে পারে? হে শাসক, আপনি কি কখনো বিচার করবেন
যে ভোটের জন্য ধর্ম বা সম্প্রদায়কে ব্যবহার করা নৈতিকভাবে কতখানি গ্রহণযোগ্য। তাই 15ই সেপ্টেম্বর দিনটি শুধু মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, গোটা দেশের জন্যই একটি হুঁশিয়ারি। তবু প্রশ্ন থেকেই যায়, শাসকরা কি শুনতে চাইবেন এই হুঁশিয়ারি, নাকি তারা আবারও ক্ষমতার খেলা এবং ভোটের রাজনীতির ছায়ায় আইনের সীমাবদ্ধতাকে উপেক্ষা করবেন? আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।